হৃদমায়ার প্রেম গাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৮। এই যে আপনি অবাধ্যে ঘোরাফেরা করতে পারছেন, যেখানে সেখানে প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন, নিজের মর্জি মতো চলতে পারছেন, এই যে এত সব ফ্যাসিলিটি পাচ্ছেন, তার জন্য অন্তত আপনার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। নয়তো যদি ভুলক্রমে আপনি আমার কেউ হতেন, তাহলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখ দুটোর নকশার মানচিত্র হয়ে যেত। তখন আপনি আমার সাথে তর্ক নয়, গালে হাত দিয়ে কাঁদতেন। কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরে ফেলে দিলেন উনি। আর আমার লোকটার শান্ত কণ্ঠে হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়েছি তো। সবসময় আমাকে এমন গুন্ডামি করে হুমকি দেয় কেন? কি করেছি আমি? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের, অথচ প্রতিবারই উনি এমন হুমকি ধুমকি দিয়ে আমায় অপমান করে আসছেন লোকটা। আজ আমি ওনার বাসায় এসেছি মেহমান হয়ে। আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। আমি জোরালো গলায় বললাম, হুমকি দিচ্ছেন? সত্যিটা বলছি। এবার বেশ জড়তা কাজ করলো আমার মাঝে। শীতল হয়ে আসলো আমার ভেতর। কি জন্য লোকটা আমাকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানি না, তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না, তা কথাবার্তার অবগত হয়ে গেলাম। এখন লোকটার সাথে কথা বাড়ানো মানে নিজের ইজ্জতে আরো এক দফা ফালুদা বানানো। বলা তো যায় না কখন না জানি রেগে তার ফেভারিট ডায়লগ বলে ওঠে, আউট। অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে, এর থেকে অপমান দুনিয়াতে আমার জন্য দ্বিতীয় কিছু হবে না বলে মনে হলো। এজন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইলাম না। সে যা বলে তাই ঠিক। উনি যদি রিফাত ভাইয়াকে আমার বয়ফ্রেন্ড ভাবে, তাহলে সেটা ঠিক। ওনার ভুল ভাঙানোর দরকার নেই, বরং ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাসা চোখে লোকটার দিকে তাকিয়ে মিহিস্বরে বললাম, আমি বরং যাই, আমার ভাই অপেক্ষা করছে। আমার কথায় তেমন কিছু বলল না উনি, বরং কপাল কুঁচকে আমার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বেশ ইতস্ত বোধ করলাম। এইভাবে আমার চোখে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলাম আমি। হালকা নড়ে চড়ে এদিক সেদিক দৃষ্টি ঘুরিয়ে বললাম, আমি যাই। তৎক্ষণাৎ লোকটা গম্ভীর কণ্ঠে আসলো আমার কানে, লুক অ্যাট মি। চমকে ওনার দিকে তাকালাম। ওনার কথার মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, জি। তোমার চোখে ওইটা কি? ওনার কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে। ভাবলাম হয়তো কিছু চোখের ওপর পড়েছে, এজন্যই উনি বলছেন চোখে কি। আমি নিজের চোখের ওপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞাসা করলাম, কোনটা? আমার কথায় উনি উত্তর না করে চুপ করে রইল। তবে ওনার তীক্ষ্ণ দৃষ্টি তখনও আমার ডান চোখের ভেতরে। তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকল আমার কাছে। আমি লোকটার দৃষ্টির মাঝে আবারও চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করে বললাম, কোনটা? আউট।
বেশ চমকে উঠলাম আমি। আউট মানে? এবার আমি কি করেছি? হঠাৎ করে কি হলো ওনার? অবাক হয়ে বললাম, মানে? আই সে আউট অফ মাই হোম। এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাড়লো আমার উদ্দেশ্যে। ওনার হঠাৎ হুঙ্কার ছাড়া কথায় মুহূর্তে কেঁপে উঠলাম আমি। অপমানের ঘোরে চোখে জল গড়ালো তৎক্ষণাৎ। অতি কষ্ট চেপে রাখা অভিজ্ঞতা নেই আমার। তার বৃথা চেষ্টা করে 2 হাতে মুখ চেপে ধরলাম কান্না থামাতে, কিন্তু ততক্ষণে আমার হিচকি উঠে যায়। হালকা শরীর নড়ে উঠছিল আমার অনবরত হিচকিতে, কিন্তু তারপরও তীব্র কান্নায় জায়গায় ছেড়ে চলে যেতে পারছিলাম না অপমানে লজ্জিত হয়ে। আমার হঠাৎ কান্নায় যেন রাগটা আরো বাড়ল ওনার। তাই 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আমার উদ্দেশ্যে শোধালো, বেয়াদব। কথাটা বলে আর দাঁড়ালো না। যে পথে এসেছিল সে পথ ধরেই ততক্ষণে চলেও গেল তিত্তির মেজাজ। এই লোকটা যত রাগ সব কেন আমার জন্য হয় তাও জানি না। আর এখনই বা কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল তাও বুঝলাম না। অপমানে ঘোরে ততক্ষণে আমার কান্নার বেগটা না চাইতেও যেন আরো বেড়ে গেল। আমি কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেলাম। অথচ লোকটা বারবার আমাকে অপমান করেও তিনি আদব কায়দার মানুষ, আর আমি বেয়াদব। সেই দিন প্রচণ্ড অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইকে নিয়ে ফিরেছিলাম বাসায়। আমার সঙ্গে অবশ্য জুঁইও ছিল। আরিফ ভাই আমাদের সাথে আসতে পারেনি, কারণ কোচিংয়ের স্যারেরা নাকি কি আলোচনা সভা করবে রিদ খানের পরিবারের সাথে। এর জন্য আরিফ ভাই সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে। কিন্তু আমার কান্নাকাটি দেখে রিফাত ভাইয়াকে দিয়ে জুঁইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় আমার সাথে। আমার হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিল সবাই। উত্তরে আমি শুধু পেট ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিলাম তখন। রিদ খানের দাদাবাড়ি থেকে আসার সময় রিদ খানের আর কোথাও দেখিনি। ইভেন এখনো তার সাথে আমার দেখা হয় না। সেই দিনের অপমানের কথা আমি ভুলিনি। এর জন্য অদৃশ্য অপছন্দের দেওয়াল তৈরি হয়েছে রিদ খানের প্রতি আমার। বলতে গেলে প্রচণ্ড অপছন্দের, অনীহার মানুষ রিদ খান আমার জীবনে। এজন্যই তাকে ঘিরে আজকাল আমার মধ্যে তিক্ততা কাজ করে। তাছাড়া সেই দিনের পর থেকে রিদ খানের সাথে আমার দেখা হয়নি আজ 14 দিন। ওনাদের বাড়ি থেকে আসার একদিন পর উনি আমাদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিলাম আমি। কি কাজে এসেছিল জানি না, তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলাম সাথে। আমাকে অবশ্য দেখেনি, কারণ আমি আমার ক্লাসে ছিলাম। 3য় তলা ভবনে 2য় তলার বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিলাম বলে ওনাকে দেখতে পেয়েছিলাম। তবে ওনাকে দেখে আমি নিজেকে যতটা পারি আড়াল করে রেখেছিলাম, কারণ আমার ছোট মনে বেশ অনীহা জং ধরেছিল রিদ খানের জন্য। বিশেষ করে লাস্ট যখন ওনার বাড়ি থেকে আমাকে অপমান করে বেরিয়ে যেতে বলল তখন থেকে। তারপর থেকে রিদ খানকে নিয়ে আর ভাবতে বসিনি আমি। তবে এসব
এসবের মধ্যেও আমার অচেনা স্বামীর খোঁজ করছিলাম আমি। দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেলাম না, কারণ হাফেজ সাহেবের নাম্বার এখনো বন্ধ পাচ্ছি। তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবকে কল করা কমিয়ে দিলাম। বলতে গেলে একেবারেই কল করা হয় না ওনাকে। তবে মনে মনে ঠিক করলাম, এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাব নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে। এবার হাফেজ সাহেবের খোঁজ করব সুমনের থেকে। কেন হাফেজ সাহেবের নাম্বারে কল যায় না সেটাও জানতে চাইব। তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করব না, সাথে সুমন নামক ছেলেটির ফোন নাম্বারও নিয়ে আসবো। কারণ আজ যদি সুমন নামক ছেলেটির নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতাম, তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবা ফোনে কল যায় না কেন। সেটা আসলে চোর গেলে বুদ্ধি বাড়ে, এ কথাটা আছে, ঠিক তেমনই হয়েছে আমার বিষয়ে। আমরা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটির নাম্বার নেইনি। ভাবতাম যেখানে হাজী সাহেবের নাম্বার আছে সেখানে যথার্থ সুমনের নাম্বার দিয়ে কি করব। অথচ এখন বুঝতে পারছি আসলেই সবই প্রয়োজন হয়। তখন বোকামি না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে। এজন্যই আজকাল আমার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছি ছোট পার্সে। সবার নরসিংদী যাতায়াত ভাড়া, দুপুরের খাবারের বিল সব আমি দিব বলে। যেহেতু আমার প্রয়োজনে সবাই যাবে, সেজন্য বারবার ওদের পকেটের টাকা খরচ করবে কেন আমার জন্য? অবশ্য আমার তাদের খরচ বহন করা উচিত। কেউ তো আর রুজি করে না, তাই না? বিয়ে মানে আনন্দমহল, একগাদা কাজিনের নিয়ে হই হুল্লোড় মাতামাতি পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কালার মিশিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস। ঘণ্টা লাগিয়ে মন মতো সাজা। নতুন নতুন বিয়ান পাওয়া দুলাভাইকে নিয়ে ঝাম্পেশ আনন্দ করা। অসংখ্য মুহূর্তগুলো এখনই আমার চোখে ভাসছে। আর ভাসছে নাই বা কেন? আমার বড় আপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পেরেছে কতটা খুশিতে ভাসছি আমি? মনে আনন্দের হাওয়া ভেসে যাচ্ছে বলে আমার তো এখনই ক্লাস করতে মন চাচ্ছে না। অমনোযোগী হয়ে পড়েছি। কি এক অবস্থা! আসলে কাল বিকেলে আম্মু ফোন করে জানালো আমার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে। সেজন্য আরিফ ভাইয়া কাল রাতে ট্রেনেই বাড়ি গেল। কারণ ছেলেপক্ষ নাকি ইতিমধ্যে আপুকে পছন্দ করে গেছে। তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে যাচ্ছে। এজন্য মূলত বড় ভাই হিসেবে আরিফ ভাইয়ার বাড়িতে আর্জেন্ট যাওয়া আর কি। আম্মু আরো জানালো সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই আপুর বিয়ের ডেট ফিক্সড করবে। ছেলের পরিবার ভালো, ছেলে ভালো, এজন্য কারোর আপত্তি নেই কোনো কিছুতেই। বিয়েটার কথা শুনে আমি আর জুই তো পারি না এক্ষুনি উড়ে চলে যাই বাড়িতে। কিন্তু আমার আব্বুর কড়া নিষেধ। পড়ালেখা ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে আমাদের, আর নয়তো না। উফ, এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় না বলে মানুষের আনন্দের মুহূর্তগুলোও কি হিসাব করে
করবে? আমি এখন আনন্দ করতে না পেরে বুড়ো বয়সে কি আমার মন চাইবে এসবের জন্য? হ্যাঁ, এই দিনটা আমি আর পাবো না। বিষণ্ণ মনে আরিফ ভাইকে রাতে বিদায় দিলাম আমরা। এদিকে আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে আমি স্বামীর কথাও ভুলে গেলাম। তাকে যে আমার খোঁজার মিশন বাকি সেটাও স্থগিত করলাম। আজকাল হাফেজ সাহেবের নাম্বারে তো ভুলেও কল দেই না। মনে মনে ঠিক করলাম আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরোদমে আবারও খুঁজবো। এখন থাক। হা হা হা। আমার আজও মনে পড়ে সেই দিনকার কথাগুলো। আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজবো না বলে আমার থাক কথাটা চিন্তা ভাবনাটা ছিল আমার জন্য চরম ভুল। এর জন্য আমি অনেক পরে জানতে পেরেছিলাম আমার ওই থাক কথাটার ভিত্তি ধরে অনেকেই কতটা হেনস্থ হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসেবে আমিও ছাড় পাইনি। কতটা ভুক্তভোগী হয়েছিলাম সে কথাটা মনে পড়লে আজও আফসোস হয়। আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারটা, সেটা একমাত্র আমি জানি। উফ, কি এক ঘাটতেরা মানুষ! না মুখে কিছু বলবে আর না আমাকে সহজে ছাড় দেবে। কোনো কিছু মন মতো না হলে আমার সাথে ঘাটতেরামি শুরু করবে, ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত তার মনের মতো হচ্ছে সবকিছু। মোট কথায় ঘাটতেরামি আরেক নাম হলো আমার ব্যক্তিগত সেই। হা হা হা। দুপুরে তপ্ত রোদে যখন চারপাশে সবকিছু খা খা করছিল, সেই তপ্ত রোদে অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থী ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে হাতে স্প্রাইট ক্যান নিয়ে। টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডার আসর মেতে। সিনিয়রদের ভিড়ে আমরা জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছি খাবার অর্ডার দিয়ে। আসলে এই মুহূর্তে কলেজের ক্যান্টিনে বসে আছি আমি। আমার সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া আমাদের নতুন ফ্রেন্ড। কিছুদিন হলো সে আমাদের সাথে ওঠা বসা করে। মেয়েটি খুব ভালো, ওর সঙ্গ ও আমাদের অনেক হাসায়। তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেললাম। আমাদের এই টিফিন টাইম চলবে বর্তমান সময় 12:45। চলছে বর্তমান সময় 12:45। টিফিন টাইম শেষ 1:30 মিনিটে। আমাদের হাতে আরো 45 মিনিট সময় আছে। বলতে সবাই কলেজের ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। আমিও খাবো, তবে সেটা আমার টিফিন বক্সে আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গারা, সমোসা, ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করছে নিজেদের জন্য। আমি বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেট খরচ জমাচ্ছি স্বামীকে খোঁজার জন্য। এজন্য গাড়ি ভাড়া ছাড়া বাড়তি 1 টাকাও খরচ করি না এদিক সেদিকে। কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না, কারণ ওর পকেট খরচের টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে। তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না, আমার জন্যও সমান অর্ডার দেয় সবকিছু। ঠান্ডা অর্ডার করলে 2টো করবে, কোল্ড কফি অর্ডার করলে 2টো করবে। আবার সিঙ্গারা অর্ডার করলেও আমার জন্য সমান অর্ডার করবে। এর জন্য মূলত আমি নিজের পকেটের টাকা বাঁচিয়ে রাখতে পারি। বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে। হোক জুই আমার 6 মাসের বড়, তাতে কি? বড় বোনের দায়িত্ব
পালন করতে বিন্দুমাত্র পেছপা হয় না ও। খাবার অর্ডার করেই সবাই বসলাম। আমি আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের ওপর রাখতেই শ্রেয়া আমার হাত থেকে টিফিন বক্স কেড়ে নিজের কাছে নিতে নিতে বলল, আজ কি এনেছিস তুই? আমি কি বলার আগে জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে, দে একটা চামচ দে তো। আমি ব্যাগ খুলে এক্সট্রা 4টা চামচ বের করলাম, কারণ রোজকার কাণ্ড এটা। আমরা একটা টিফিন বক্সে 4 জন ভাগ করে খাই। আমি চামচ বের করে 3 জনকে 3টা দিয়ে নিজের জন্য একটা রাখলাম। আমার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলাম সবাই ইতোমধ্যে খাবার শুরু করে দিয়েছে টেবিলে মধ্যস্থ টিফিন বক্সটা রেখে। আমি সেই থেকে একটা চামচ নিয়ে মুখে তুলতেই নাদিয়া নুডলস খেতে খেতে বলল, মায়া, কাল পিঠা বানিয়ে আনিস তো টিফিন বক্সে করে। জুই বক্স থেকে 1 চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়ার কথার উত্তর করলো, ও পিঠা পছন্দ করে না, এর জন্য পিঠাও খায়ও না, বানায়ও না। জুয়ের কথায় আজ আহাজারি করে বলে উঠল শ্রেয়া, কি সর্বনাশ, পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে? এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবোতে চিবোতে বললাম, কোনো কারণ নেই, এমনি ভালো লাগে না আর কি। কি বলিস এসব দোস্ত? তাহলে তো এই চট্টগ্রামে স্থায়ী পোলাপাইনদের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না। দুটোই তোর জন্য হরতাল। এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামের একটা প্রেম করতে না পারিস তাহলে ইজ্জত থাকবে বল? শ্রেয়ার কথায় নাদিয়াও সম্মতি জানায় কথাগুলো বলল, কারণ দুইজনই চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। তবে জুই খানিকটা আপত্তি করে নাদিয়ার কথার উত্তরে বলল, পিঠার সাথে প্রেম বিয়ের কি সম্পর্ক ওর? জুয়ের কথায় আমি সহমত প্রকাশ করলাম না, বরং চুপ থেকে নাদিয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলাম, কারণ আমার নিজের নানু বাড়িও এই চট্টগ্রামে। এজন্য আমি জানি চট্টগ্রামের কালচার কেমন। ওরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর নাই বা বললাম। এখন স্থায়ী মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে। অহংকার তাদের রক্তে শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চিবোতে চিবোতে জুইয়ের উদ্দেশ্য করে বলল, পিঠার সাথে মায়ার কোনো সম্পর্ক না থাকতে পারে, তবে পিঠার সাথে এই চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে, বুঝলি? চট্টগ্রামে এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যার পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতেও সর্বপ্রথম তাকে পিঠার নাস্তা দিবে বিভিন্ন রকমের। এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করবি তুই তত বেশি সমাজওয়ালা লোক হবি। এজন্যই এলাকার মানুষ শখের বশে বা মন চাইলে মাসে বছরে বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি 12 মাসে পিঠা উৎসব পাবি। সকাল বা বিকেলে নাস্তায় মাস্ট বি পিঠার নাস্তা থাকবে। মোট কথা, এলাকায় ছেলের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, নয়তো শ্বশুরবাড়ির মানুষের খোঁটাফিতে শুনবে তোমরা সমাজ জানো না। আর যদি তুই চিন্তা করিস যে এলাকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা
বানানোর মতো পারদর্শী হতে হবে, কারণ এরা 2 দিন পর পর তোকে পিঠা খাওয়ার আবদার রাখবে। এর জন্য বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ অবশ্যই থাকতে হবে, মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথায় ইতি টানতেই আমি মাছি তাড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বললাম, তাহলে তুই নিশ্চিত থাক, এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না, কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকার কাউকে দেখে করব। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর মতো এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত। তাছাড়া আমি ধাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়ল আমার গায়ে। চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লাম ফ্লোরে। আমার কোমরের ওপর পড়ল কাঠের টেবিল। আহত হলাম বেশ। ব্যথায় যখন কুঁকড়িয়ে উঠলাম তখন কেউ একজন আমাকে পুনরায় ব্যথা দিয়ে আমার হাতের ওপর পড়ল রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টান টান উত্তেজনায় ছেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্থ হলো পরিবেশটা, কারণ আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ করে কি হলো আমার সাথে, এখন আর কেনই বা আমি ফ্লোরে পড়ে গেলাম। অতি কষ্টে তবদা মেরেছিলাম, চারপাশে কি হচ্ছিল কিছু বুঝে উঠতে পারছিলাম না, শুধু কিছু মানুষের চিৎকার গুঞ্জন শুনতে পাচ্ছিলাম। আমি মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালাম। দেখলাম এক যুবক আমার বাম হাতের ওপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, মাথা দিয়ে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গলগল করে রক্ত ঝরছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে আমার সাংঘাতিক ফোবিয়া, যা দারুণ। তখনই বাকশক্তি হারাই কথা বলার থেকে। যার দরুন তখনই বাকশক্তি হারাই কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখে কিছু বলতে পারছিলাম না, শুধু গম গম শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলাম আমি কথা বলার শক্তি হারিয়েছি। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিলাম না, কারণ আমার চারপাশের পরিস্থিতি হঠাৎ করেই এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকার করে চিৎকার ভেসে আসছিল আমার কানে। আমি শূন্য মস্তিষ্কে আবারও আমার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালাম। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, কেউ মেরেছে বেদম বোঝাই যাচ্ছে। দৃষ্টি আমার তখন আহত ছেলেটির উপরেই ছিল। কিছু মুহূর্তের মাঝে আবারও কানে আসলো কিছু মানুষের হুংকারের চিৎকার। আমি চোখ উঠিয়ে সামনে তাকালাম। চোখে ভাসলো কিছু তাগড়া যুবক, হাতে হকি স্টিক নিয়ে হুংকারে চিৎকার ছেড়ে দৌড়ে এদিকে আসছে আমার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নির্বাক, বাকরুদ্ধ, ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরে জায়গায় উপর হয়ে পড়ে রইলাম, অতি শকে। আমি এতটাই হতভম্ব হয়ে পড়েছিলাম যে আমাকে এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে তবদা মেরেছিলাম, আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না কিছু। অতি শক্তে
কেমন পাথর মূর্তি হয়ে গেলাম। আমার কপালে ঘাম আর চোখে পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বয়ে। আমার দৃষ্টি তখন আমার পাশে ছটফট করা শরীরের ওপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে দু হাতে হকি স্টিক তুলে পেটিয়ে, অথচ আমি তার পাশে পড়েছিলাম। সবকিছু এত দ্রুত ঘটছিল যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পাইনি। তবে একটা সময় দেখলাম সবকিছু কেমন শান্ত হয়ে গেল। রক্তাক্ত ছেলেটিকেও আর পেটানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটিকে ঘিরে, যেন কারো আসার জন্য অপেক্ষা তাদের। ঠিক তারপর মুহূর্তেই বুঝলাম আমার ওপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে আমাকে টেনে ধরে ফ্লোরের থেকে উঠাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলাম জুঁই কান্নাকাটি করছে আমাকে আঁকড়ে ধরে। হঠাৎ জুঁই কেন কাঁদছে তখনও বুঝলাম না, তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না। হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রণে টেবিল চেয়ারের ভারী খেয়েছি বলে তাই। ভারী কি? এজন্য জুঁইয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরল শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুঁই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল। আমি কথাগুলো শুনতে পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। জুঁই বারবার বলছিল, শ্রেয়া, এখান থেকে ওকে বের করতে হবে। অনেকটা রক্ত বের হচ্ছে ওর। প্লিজ কিছু একটা কর, ওর রক্তফোবিয়া আছে। বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুঁইয়ের আহাজারি কথাগুলো কানে আসছিল, কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না। কারণ আমার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকল সামনে গম্ভীর মুখ রিদ খানের ওপর। কি দারুণ শান্ত গম্ভীর তার মুখখানা। ওনাকে দেখে মনে হচ্ছে এখানে বর্তমান পরিবেশটাও বেশ শান্ত ও শীতল। এর জন্য তিনি গম্ভীর মুখে শোক পালন করছে এখন। অথচ ওনার বাম হাতে একটা গলগল করছে রক্ত ঝরিয়ে। ধপধপে সাদা পাঞ্জাবিতে রক্তের ছিটায় রঙিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবার কথা। আমার সাথে প্রথম দেখার দিন ওনার দাদা বলেছিল রিদ খানের মুখ কম, হাত চলে বেশি। আজ তা নিজের চোখে দেখলাম। উনি হয়তো তখনও আমাকে লক্ষ্য করেননি। ওনার পেছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকি স্টিক হাতে এক যুবক রিদ খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাই, একবার বলেন ওরে কি করব? শালায় পুলিশের দেয়া কিছু হবে না। 2 দিন পর ঠিকই বের হয়ে যাবে। তার চেয়ে বলেন ওরে মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনারে আঘাত করার? একজনের কথায় সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিকই ক্ষিপ্ত ভঙ্গিতে ওনার উদ্দেশ্যে বলল, জি ভাই, শুধু একবার বলেন, শালার 20 দাঁত বাইর কইরা মারমু। হে কত বড় সাহস আপনারে মারতে আসে, আবার আপনার বাপের সাথেও বেয়াদবি করে। শালারে মন তো চাচ্ছে। ছেলেটির কথা থমকে হৈ হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলোপাতাড়ি লাঠি মেরে আঘাত করতে নিষেধ করল উনি। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, দেখ, আমি সহজ সরল মানুষ, বেশি কাহানি পছন্দ না। এমনি আমি সমাজে বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায়
সবাই বাঘ হয়, কিন্তু সিংহ তো তখনই হবি যখন তোরা ওকে ওর এলাকায় ওরই নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি। আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। রিদ খানের বলতে দেরি, হই হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ রিদ খান। কাউকে আঘাত করতেও মন নরম হলো না ওনার। অঝোর রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল দিয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা আমার জানা নেই। ওনার লাঠিয়ান বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল, তখন ওনার বেখেয়ালি দৃষ্টিতে ভিড়লাম আমি। সে আরো কিছু বলতে গিয়েও থেমে গেল আমাকে দেখে। তার শান্ত দৃষ্টি হঠাৎ কুঁচকে এলো যখন দেখলো আমাকে জুই, শ্রেয়া, নাদিয়া আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। তখন তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘুরল আমার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়ায় আমি আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয় খুশি হবেন তিনি। হবার কথা। এতদিন শুধু মুখে অপমান করতে আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশির দিন হবার কথা। কারণ আমিও তো তার শত্রু দলের একজন হই। সে তো আমাকে তার শত্রু মনে করে এসেছে এতদিন। আর শত্রুর আহতে মানুষ খুশি হয়, তাই সেও হচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা। প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রতার শিকার হয়েছি আমি সমানভাবে। আমার সারা শরীরে নুডলসে মাখামাখি। সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসের তেলে মাখো। জুই কাঁদতে কাঁদতে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমার উদ্দেশ্যে। আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমার নিশ্চল দৃষ্টি তখনও রিদ খানের তীক্ষ্ণ দৃষ্টির ওপর। উনি আমার চেহারায় এত কি দেখছে বুঝলাম না। তবে জুইয়ের হঠাৎ করে আমার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ব্যথায় অনুভূত হলো আমার। আমি সেখানে। ধ্যান ভাঙল আমার, মস্তিষ্ক সচল হলো। কপালে এলো হাত বুলিয়ে। হাতটা চোখের সামনে ধরতেই বুঝলাম আমার কপাল কেটে যাওয়াতে এমন বিলাপ করে কাঁদছে জুই। কিন্তু হঠাৎ করে আমার কপাল কাটলো কিভাবে? ভাসা চোখে নিচে তাকিয়ে দেখলাম আমার হাতে কাঁটা চামচে রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়ায় সেটা দিয়ে হয়তো কপাল কেটে গেছে আমার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে তৎক্ষণাৎ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম। শূন্য দৃষ্টি আধার হয়ে আসতেই অনুভব করলাম জুইয়ের সাথে সাথে এবার শ্রেয়া, নাদিয়াও চিৎকার করে আমাকে জাপটে ধরে নিচে পড়া থেকে বাঁচতে। তারপর কি হলো আমার মনে নেই। আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতি ছিলাম না। শুধু জ্ঞান হারাতে দেখলাম রিদ খানের অনল দৃষ্টি আমার উপর।